আমাদের এই প্রবাসী অনুষ্ঠানে আজকে মানিকের সাথে গল্প করব। মানিক কোথায়? কাতার থেকে না? জি, জি, কাতার থেকে। মানিক কাতার থেকে বলছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বলো তুমি কবে আসছো কাতারে, কি করো, কিভাবে আসলা, তারপরে কি করতেছো, বিস্তারিত বলো। এই আমি কাতারে আছি সেপ্টেম্বরে। তো ১ বছর ১ মাস হয়ে গেছে আরকি। আচ্ছা আচ্ছা, তো কিভাবে আসছো, কে পাঠাইছে, টাকা পয়সা কেমনে জোগাড় করছো, তারপরে এখানে কি করো, বেতন ঠিক মতো পাও কিনা, কাজ কিরকম করো, বিস্তারিত বলো। আচ্ছা, কাতারে আছি এক বড় ভাইয়ের মাধ্যমে। তো সে বলছে যে টাকা পয়সা কিছু দেয়া লাগবে না। হুম। তোরে আনতেছি, আইসা কাজ কাম করে তারপরে দিবি। তারপরে যাই হোক আইসা কাজ কাম করতেছি। হুম। এই কাজ কাম বেশি একটা পারতাম না। এখন শিখছি আরকি। হুম। যাই হোক মোটামুটি ভালোই আছি। তারপরে হলো ১ বছর চলে গেছে। এখন তো মনে করেন যে ঋণ শোধ হয়ে গেছে, তাই না? এখন এটা ডিপেন্ড করে, এটা ঋণ শোধ হয়েছে কিনা যে তোমাকে আনছে সে বলতে পারবে যে তোমার পিছে কত খরচ হয়েছে, আর তুমি যতদিন কাজ করছো এই দুইটা মিলা একটা হিসাব করবে আর কি। তো সেটাই পরে বড় ভাইকে বলছি, তো ১ বছর তো হয়ে গেছে, তো আমি বাড়িতে যাবো। হুম। তারপরে সে বলতেছে তাই বাড়িতে যাবি, তাই ৫ লাখ টাকা দে হুম। তারপরে যাবি। হ্যাঁ, হুম। তারপরে কি আর বলবো যে সবার কাছে আলোচনা করলাম, গল্প করলাম। হুম। সবাই বলতেছে তোমার ঋণ তো শোধ হয়ে গেছে। ১ বছরে তো অনেক টাকা হয়ে গেছে। তারপরে এখন চিন্তা ভাবনা করছি আরকি বাড়িতে যাবো। হুম। যদি টিকিট কাইটে দেয় দিব, না হইলে আরকি বাড়িতে যাইয়া হুম। টাকা পয়সা ম্যানেজ করে তারপরে আরকি সমাধান কইরে আবার কাতারে আসবো। যে আনছে তার এই জায়গায় আসবো না, অন্য একটা জায়গায় চাকরি নিবো। ওখান হুম। থেকে টাকা পয়সা কামাবো। না, বুঝতে পারছি। এখানে আমার যে পরামর্শ সেটা হলো, আমি যতটুকু বুঝতেছি, বেশি বিস্তারিত বললে হয়তো কেউ জন্য খারাপ লাগবে, তা আমি সংক্ষেপে বলি। সেটা হলো, তুমি একটা জিনিস দেখো, তুমি বাংলাদেশ থেকে যখন বিদেশে আসার জন্য চেষ্টা করছো তখন কিন্তু তুমি আসার জন্য পাগল হয়েছিলা, যেভাবেই জি, হোক জি। ভাই আমারে নেন, ভাই আমাকে ব্যবস্থা করেন, এই সেই। তো মানুষ যখন আসে, আসার সময় আসার যে টাকাটা, এটা অনেক টাকা বাংলাদেশের লোকজন পে করে। তুমি মনে করো হ্যাঁ, যে 4-5 লাখ টাকা একটা লোক কাতার আসার জন্য পে করে, মনে করো। তোমার কিন্তু এই টাকাটা পে করতে হয় নাই, যেই হোক তোমাকে হ্যাঁ। নিয়ে আসছে। তোমাকে যদি এই টাকাটা পে করতে হইতো, তুমি হয়তোবা 2-1 বছরের মধ্যে এই টাকা জোগাড় করতে পারতা না, মনে হয়। মনে করো। আচ্ছা। পারতাম। ৪ লাখ অথবা ৩.৫ লাখ টাকা লাগে। আচ্ছা, তো লাগলো, ধর 4 লাখ টাকার কথা ধর। যদি নিচে আমি তো টুকটাক একটু কাজ পারি। যদি নিচেও বেতন পাই তাও ২০ থেকে ২৫,০০০ টাকা প্রতি মাসে পাবো। হুম, বুঝছি। এটা সবাই প্রথমে যে তোমাকে নিয়ে আসছে সে কিন্তু তোমাকে অনেক বড় একটা ঋণের বোঝা থেকে বাঁচাইছে, তোমার কোনো ঋণ নাই, বুঝছো? সেটা এই কারণেই তারে কোনো চাপ দেই নাই। না, চাপ দেওয়া যাবে না, এবং এটা সবসময় স্বীকার করতে হবে। এবং তোমার মোটামুটি আমার মনে হয় যে যেহেতু তোমার বয়স অল্প, আর তুমি যেহেতু তার 4-5 লাখ টাকা লাগে, তোমার যদি 20,000 টাকা করে থাকা খাওয়ার পরেও 20,000 টাকা করে বেতন ধরে, তাহলে তোমার বছরে, তুমি যদি 1 বছরে কাজ করো, তাহলে তোমার 2,40,000 টাকা কাজ তুমি করছো, তাইলে কিন্তু এখনো কিন্তু তোমার শোধ হয় নাই, মানে তোমার প্লাস মাইনাস করলে এখনো শোধ হয় নাই। তা আমার হিসাবে তোমার মিনিমাম 1.5-2 বছর কাজ করার কথা। থাকা খাওয়া তো তোমাকে দিচ্ছে, ঠিক না? সে যদি বলে তুমি আরো ১ বছর থাকবো, আমি থাকবো, সমস্যা নেই। না, সেটাই অবশ্যই বলবে না কেন, বা বলবে। অথবা তুমিও জিজ্ঞাসা করবা যে আসলে তাইলে, আর তোমাকে যে 5 লাখ টাকা দেওয়ার কথা বলছে, এটা তোমাকে একটা ইয়ার জন্য, অভিজ্ঞতার জন্য, যে তুমি, যাতে তুমি বুঝো যে আসলে বাস্তবতাটা কি। তো এখন তোমার বাংলাদেশে যাওয়ার জন্য তোমার যদি মনে হয় যাওয়া আসার জন্য তার খুব একটা বেশি খরচ নাই, বা অত বেশি টিকিটও না কাতার থেকে, তো সেটা তুমি হয়তো রিকোয়েস্ট করে করতে পারো যে না, ঠিক আছে, আমাকে অত এক্সট্রা, আমার শুধু টিকিটটা কেটে দেন, আমি বাংলাদেশে একটু ছুটি কাটায় আসি। জি, সেটা জি। করে তুমি করতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি ছুটিও কাটালে, তোমার মনটা একটু ফ্রেশ হইলো, একটু ঘোরাঘুরি করলে। কারণ তুমি যখন বাংলাদেশে যাও নাই এখনো, এই জন্য তোমার কাছে মনে হইতেছে যে তোমাকে 10 লাখ টাকা দিলেও তুমি 10 লাখ টাকা নিবা না, কিন্তু তুমি বাংলাদেশে যাবা, এটা। জি, জি, জি। কিন্তু তুমি যখন বাংলাদেশে যাবা, যাওয়ার পরে 2 সপ্তাহ পর্যন্ত, 3 সপ্তাহ পর্যন্ত তুমি জামায়াদুরে থাকবে, কিন্তু যখন 3 সপ্তাহ কেটে যাবে, 1 মাস হয়ে যাবে, তোমার কাছে যখন টাকা থাকবে না, তোমাকে কেউ পাত্তা দিবে না, তুমি তখন পর হয়ে যাবে, তখন তোমার কাছে মনে হবে কবে আমি বিদেশ আবার যাব, কবে আবার হ্যাঁ, এটা সেটাই। এটা 100% যারা প্রবাসী আছে, যারা, সবার একই ঘটনা, তোমার জন্য নতুন না। তো এই জন্য তোমার এটা জিনিসটা বুঝতে হবে, এবং তুমি যে ভাই তোমাকে আনছে, বা যে আত্মীয় তোমাকে আনছে, তাকে তুমি বলবা যে ভাই, তাহলে আমাকে একটু 1 মাস ছুটি দেন, আমার টিকিটটা কাটে দেন, আমার একটু মন মন মেজাজ খারাপ, শরীর স্বাস্থ্য খারাপ, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তুমি যাবা, যে ফ্রেশ হয়ে এসে তারপরে আবার মনে করো যে, তো আমার হিসাবে, আমি কোনো বিস্তারিত না শোনার পরেও আমি মনে করি যে তোমার মিনিমাম 2 বছর যদি তুমি ভাইয়ের সাথে থাকো, কাজ করো, তাইলে মোটামুটি একটা সমান সমান একটা হবে আর কি। 2 বছর যাওয়ার পরে যে তুমি তখন হয় বেতন চাইতে পারো, নাইলে অন্য জায়গায় কাজ করতে পারো, অথবা বলতে পারো যে তাইলে আমি এখন আমার মতো কাজ খুঁজি, আমি কাজ করি।
অথবা আমাকে একটা বেতন ধইরা বেতন দেন। এটা তুমি বলতে পারো। বুঝছো? হ্যাঁ, বলো সমস্যা নাই। এটা মানবো হ্যাঁ, সমস্যা নাই। এটাই এভাবেই চিন্তা করতে যদি পারো। তুমি আর একটা যদি সে বলে যে তুমি আমার টাকা পয়সা দিয়া তুমি যা করবে করো গা সমস্যা নাই। তাহলে হ্যাঁ, বাড়িতে যেয়ে আরকি টাকা পয়সা ম্যানেজ কইরা আমি তারে আর ক্লিয়ার করে দিমু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কিন্তু তুমি দেখো ক্লিয়ার করে দিলে আরকি আমারও ভালো। আমিও টাকা পয়সা কামাইতে পারুম, নিজে রাখতে পারুম, নিজে আইডি বানাইতে পারুম। আলাদা হ্যাঁ, একটা থাকবে। বুঝতে পারছি। ঠিক আছে। সেটাও ভালো, সেটাও খারাপ না। তুমি যদি সেটা জোগাড় করে দিতে পারো, তাহলে তো ভালো। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, তাহলে তো আর কোনো ইয়া নাই। কিন্তু যাই হোক, কেউ এখন তুমি দেখো যে তুমি যে ক্লিয়ার করে দিবা, এই টাকাটা তো তোমার লোন করতে হবে। তো তুমি আবারও লোনের তলে পড়ে যাবা। ওই টাকা শোধ করতে আবার তোমার সময় চলে যাবে। তো তুমি কিন্তু ওই লোনের মধ্যেই থাকবা, এই দৌড়ের মধ্যেই থাকবে। এই জন্য তোমার এক্সট্রা লোন না করে তুমি এখানেই যে ভাইয়ের কাছে আসো, যে আত্মীয়র কাছে আসো, বা যেভাবে যে কথা তুমি বলতেছো, তুমি আরো ফার্দার লোন না করে তুমি দেশে একটু ছুটি কাটায় আসো, মনটা ভালো করে আসো। এসে আরো বেশ আরো মানে 1 বছর 2 মাস হয়েছে তো, তুমি আরো এই মনে করো এক মাসের ছুটি করলে 1 বছর 3 মাস, আরো মনে করো যে 9 মাস কাজ করলা, কাজ করে 2 মাস 2 বছর কমপ্লিট হয়ে গেলে তারপরে তুমি বাইরে বলো যে ভাইয়া তাইলে আমাকে একটা বেতন ধরে দেন, আর নাইলে আমাকে আমি তাহলে বাইরে কাজ করি। তুমি যে আবার টাকা দিতে হবে বা ইয়া করতে হবে, এটা দরকার নাই। আপাতত এইভাবে ইয়া করার দরকার নাই। কারণ টাকা দিতে গেলে তোমারই লস। তোমাকে এখন টাকা তোমার কাছে মনে হইতেছে যে তুমি জোগাড় করতে পারবা, কিন্তু এখন দেশের অবস্থা খুব একটা ভালো না। মানুষের কাছে এত টাকা পয়সা নাই। আর তুমি চাইতে গেলে তুমি মনে করো যে তুমি যখন সত্যিকারে চাবা, তখন ঠিকই বুঝবা যে সমস্যাটা কোথায়। তখন কিন্তু তুমি পাবা না আসলে। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এত এত সহজ না। এই জন্যই ওইরকম চিন্তা করে, পজিটিভ চিন্তা করে, নিজের ভালোটা নিজের বুঝতে হবে। মানুষের কথা শুই না বা ওইরকম ওইরকম ভাবে বাইরে থেকে চিন্তা করে কাজ করাটা ঠিক না, বা কষ্ট পাওয়া। তোমার মতো তুমি মনে করো যে এই বয়সে আসছো, অল্প বয়সে, বিদেশে ভালো আবহাওয়া, ভালো পরিবেশ, ভালো খাবার দাবার, ভালো, হ্যাঁ, গাড়ির হর্ন নাই, কালো ধোঁয়া নাই, গালাগালি নাই, মাস্তানি নাই, ইয়াবা ইয়াবা নাই, ডাইল খায় না মানুষ। তো এরকম হ্যাঁ, মনে করো যে অনেক সব দিকে মোটামুটি তুমি অনেক ফ্রি আছো এবং ভালো আছো। তো এই সময়টা তুমি, এই জায়গার পরিবেশ সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, সেটাই। তো তুমি এই সৌন্দর্যটা উপভোগ করো, ঘোরাফেরা করো, তারপরে তোমার আরেকটু কাজ শিখো। আর নাইলে মানে কাজটা ভালো মতো কাজ শিখো, ভাষাটা ভালোভাবে শিখো। তুমি যদি ভাষাটা ভালোভাবে শিখতে পারো, তাহলে কিন্তু তুমি এই 2 4 10টা বাঙালির চেয়ে ভালো জায়গায় কাজ পাবা তুমি। না সেটাই এই ১ বছরে ভালো অভিজ্ঞতা হইছে। তারপরে মোটামুটি এখন লাইন গার্ড বুঝি আরকি। একটা গাড়ি রেডি করতে পারি। তুমি একটা গাড়ি রেডি করতে পারো বুঝছি, কিন্তু তুমি যদি ফ্লুয়েন্ট একবারে অনর্গল বাংলা এই আরবি বলতে পারো, তাহলে কিন্তু তুমি নিজের কাজ, ভালো একটা কাম তুমি নিজেই জোগাড় করে নিতে পারো। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। তখন তুমি হয়তো এমনও হইতে পারে যে তুমি আর এই গাড়ির কাজ না কইরা তুমি অফিসেও কাজ পাইতে পারো, জি, জি। একটা সেলসম্যানের কাজও পাইতে পারো। বুঝছো? একটা হ্যাঁ, সেলসম্যানের কাজ পাইলে তুমি শেপ টেপ কইরা, টাই টাই পইরা, মনে করো যে সুটকেস হাতে নিয়ে, তারপরে মনে করো যে সুন্দর সুন্দর আরবীয় ভাবিদের সাথে কাজ করবে, তো ওইটা আরো ভালো হবে। এই জন্য তোমার এই সময়ে, এখন যেহেতু তোমার সময় আছে, এখন তোমার ফ্যামিলি নাই, তুমি চোখ নাক বন্ধ করে ভাষা শিখো, আরবিটা শিখো ভালোভাবে। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আরবিটা ইনশাল্লাহ। একবারে অনর্গল যাতে বলতে বলতে পারো সেই ব্যবস্থা করো। এই জায়গায় আরবি বলতে আপনার বাঙালি গেরস্ত তো এই কারণে একটু কম শিখা হয়। কারণ গাড়ি আসলে পথে ওই মদিরেই কথা বলে। কারণ আমাদের কথা বলার আগে আমাদের শুধু কাজ গাড়ি একটা দিব এটা রেডি করতে হবো, রং মারতে হবো। হ্যাঁ, এরকম এই কারণে ভাষা বেশি একটা লাগে না। কারণ আমাগো কথাবার্তা হয় বাঙালির সাথে। আর যে এটাই মদির তো সমস্যা। সে শুধু কথা বলে হ্যাঁ, আরবি লোকের সাথে। এটাই খুব বড় প্রবলেম। এখন এটা কিভাবে করা যায়? হয় তুমি একটা যেখানে আরবি কথাবার্তা বলা যায় সেখানে কাজ করো, অথবা তুমি অন্যভাবে শিখো, মানে গুগলে শিখো, ইউটিউবে শিখো, অথবা স্কুলে ভর্তি হও, অথবা এই যে বাইরে যখন বাইরে আসো মানুষের সাথে কথা বলার চেষ্টা করো আরবিদের সাথে। তারপরে মানে সালাম আলাইকুম, কেমন আছো, যেভাবেই হোক এটা তোমার করে নিতে হবে। তো ভাষাটা তুমি ভালোভাবে শিখো। আর হলো ইয়া আর হলো তোমার তোমার ব্যবস্থা এমনি হয়ে যাবে। তুমি যদি অনর্গল আরবিতে কথা বলো, তোমাকে লোকজন নিজেরা ডাইকে নিয়ে যাবে তোমাকে, যে আসো আমাদের সাথে কাজ করো। তো ইয়া করো। এখন ওইখানে কেমন লাগতেছে? তোমার ওইখানে কাজের অবস্থা কি? তুমি কাজ করো কার গ্যারেজে? কাজ করি বলতে যে আনছে তার গ্যারেজেই কাজ করতাম। এখন সে আরকি ২ মাসের ছুটি নিয়ে বাড়িতে গেছে। হুম, আমি এখন একাই দেখাশোনা করি। আচ্ছা। কাস্টমার আইলে আরকি ওই তার সাথে WhatsApp এ কথা হয়। হুম, আমারে গাড়ি দিয়া যায়। আমি আরকি রং মাইরা রেডি করে দেই। আমারে হুম। টাকা দিয়ে গাড়ি নিয়ে তুমি তো এভাবে ভালোই চলতেছে। মোটামুটি মোটামুটি ভালো একটা দায়িত্বের মধ্যে আছো। তো এখানে হ্যাঁ, কয়জন? আমাদের গ্যারেজ বলতে ছোটখাটো একটা কোম্পানির মতো ১৫ জন লোক আছে। তাহলে তো অনেক লোক। ১৫ জন লোকের ভিতরে আরকি ভাগ করা। একেকজনের ধরেন মানে বলো যে আমি পার্কিং চালাই। আমি পার্কিং চালাইতেছি আরকি। আমার পার্কিং হলো এই ২ টা গাড়ি।
হ্যাঁ, ২ টা গাড়ির যে জায়গা, ওটুকুর ভিতরে আমি কাজ করি। একজনের আরকি ভাগ করা। একজনের ২ টা গাড়ি, একজনের ৪ টা গাড়ি এরকম ভাগ করা। মানে আর জায়গা ভাগ করা আর কি। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। অনেকখানি জায়গা নিয়ে। মানে তুমি ২টা গাড়ি রাখার মতো জায়গার মধ্যে তুমি কাজ করবা। ওকে। আর তোমার বেতন কত? আমার বেতন বলতে এখন খাওয়া-দাওয়া দেয় আর পকেট খরচ। এমনি কোনো বেতন দেয় না। না ঠিক আছে, সেটা দেয় না কারণ যেহেতু তোমাকে টাকা দিয়ে নিয়ে আসছে, কিন্তু যদি নর্মালি কিরকম এই তোমার কাজে কত টাকা বেতন দেয় বাইরে বা অন্য জায়গায় বা অন্য কাউকে? বাংলাদেশের ২০ থেকে ৩০,০০০ টাকা। এটা কনফার্ম। খাওয়া দাওয়ার পরে না, থাকা খাওয়ার পরে? হ্যাঁ, খাওয়া-দাওয়া ধরলে আরকি ৩০,০০০ 30। এরকম। বাদে আচ্ছা, আরকি খাওয়া-দাওয়া থাকা খাওয়ার পরে ২০,০০০ খরচা টাকা নিজের ভিতরে ওই ৩০,০০০ এর ভিতরে আরকি আমারই চালাইতে হবে। ৩০,০০০ টাকা দিব। খাওয়া-দাওয়া ওটি সব আমার। আর যদি খাওয়া-দাওয়া দিয়া দেয় তাইলে ২০,০০০। ২০,০০০। তো এখন আমার কথা হলো কি যে ২০,০০০ টাকা কামাই করা, আমি ইউটিউবে দেখি মাঝে মাঝে বাংলাদেশে যারা কবুতর পালে, মুরগি পালে, তারপরে ময়ূর পাখি পালে, তারপরে তোমার ফলের বাগান করে, এটা করে ওইটা করে, কোয়েল পাখি পালে, তারাও মাসে ২০-৩০ হাজার টাকা কামাই করে, বুঝছো? তাইলে তোমার এই বিদেশে এসে এই কষ্ট করে তোমার এই ২০,০০০ টাকা কামাই করার দরকারটা কি? দরকার ওই যে বাড়িতে থাকলে বাংলাদেশে থাকতে নষ্ট হয়ে যেতাম। পোলাপানের নেশা-মেশা করতো, ওদের সাথে জয়েন্ট হয়ে গেছে। এরকম কিছু আরকি। আচ্ছা, 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 তাহলে এটা আমাদের একটা বড় সমস্যা। আচ্ছা, তাহলে বুঝলাম আমাদের প্রবলেমটা কোন জায়গায়।